আজ আমরা যৌগিক জীবনে ডায়েট বা খাদ্যশৈলী, এই ডায়েট শব্দটির পরিবর্তে আমি খাদ্যশৈলী কথাটি ব্যবহার করছি। যৌগিক জীবনে কী প্রকার ডায়েট আমরা অনুসরণ করব সেই বিষয়ে আলোচনা করব সংক্ষেপে। ট্র্যাডিশনালি বা গতানুগতিকভাবে যে খাদ্যশৈলীর কথা বা ডায়েট প্যাটার্নের কথা বলা আছে তা হচ্ছে সুস্নিগ্ধ এবং সুমধুর, মানে তা স্নেহদ্রব্যে ভরপুর হবে এবং তা মিষ্ট বা সুমিষ্ট হবে। অর্থাৎ দুধ, ঘি, মাখন এগুলি খাদ্য। তাছাড়া চিনি, মধু, আখ, আখের রস, আখের গুড় এগুলি পথ্য। বিভিন্ন অন্য কোনো প্রকারের খাদ্য যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি এগুলি বর্জন। তার সাথে মশলাদার তৈলাক্ত খাবার বর্জন। শাক ইত্যাদি খাদ্য ব্যবস্থা আছে, তাও সকল শাক নয়, কিছু বিশেষ বিশেষ শাক যেমন বেতের শাক, নোটের শাক, এই শাকগুলির উপদেশ আছে যে এগুলি সে খেতে পারে। বিভিন্ন অনেক রেস্ট্রিকশান আছে। এবং এইবারে আসি আমরা আমাদের বর্তমানের ব্যস্ত দৈনন্দিন জীবনে। আমাদের কর্মস্থল আছে, নিজের ঘর আছে, যাতায়াতের পথে নানান খাবারের ব্যবস্থা আছে, সমাজ আছে, সামাজিক সম্পর্ক আছে, বন্ধু মহল আছে ইত্যাদি। এবং এই সকল ক্ষেত্রেই আমাদের সমস্ত কিছু মানিয়ে চলতে হয়। আবার তার সাথে যৌগিক জীবনও কিন্তু আমাদের একটি চলার পথের পাথে। তাহলে আমরা এই খাদ্যশৈলীকে কিভাবে এই ব্যস্ত জীবনের যে রুটিন তার মধ্যে কী করে তাকে ইমপ্লিমেন্ট করতে পারব। যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে যে সেই খাদ্য ব্যবস্থা এই অবস্থা, মানে এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, সেখানে কোনোভাবে প্রয়োগযোগ্য নয়। হ্যাঁ, 1-2 দিন চলবে, কিন্তু রোজ হবে না। যিনি সংসারে আছেন তিনি সংসারে চাপিয়ে দিতে পারেন না যে আমি রোজ দুধ, ঘি, মাখন ইত্যাদি খাবো এবং এগুলি সব বর্জনীয়। কারণ অন্যান্যদের আগ্রহ থাকতেই পারে সকল প্রকার খাদ্যদ্রব্যে, অতএব সেই দিক থেকে তাদের বিরত করা যায় না, তা অনৈতিক। আবার সমাজ মহল আছে, বন্ধু মহল, কর্মস্থল আছে, সহকর্মী আছে, তাদের অনেক আবদার আছে। অতএব এই সকল ক্ষেত্রকে কী করে যৌগিক জীবনে অ্যাডজাস্ট করা হবে। প্রথমত বক্তব্য এই যে হঠযোগে যে মিতাহারের কথা বলা আছে, সেখানে বলা হচ্ছে যে সুস্নিগ্ধ সুমধুর আহার চতুর্থাংশ বিবর্জিত ভুজ্যাতে শিব সম্পৃক্তৈ মিতাহার স উচ্যতে। এর তাৎপর্য এই যে সুস্নিগ্ধ সুমধুর আহার হবে এবং আমাদের যে পাকস্থলী তার 1/4 আমরা বর্জন করব, করে আমাদের যে শিব, যে আত্মা, আত্মরূপী যে শিব আছে, তাকে তুষ্ট বা তার সন্তোষ বিধানের জন্য এই আহার হবে। মনে রাখতে হবে যে এটি আমার ইন্দ্রিয় ভোগ নয়, এটি আমার যে আত্মা রাম আছে তার স্বার্থে তাকে তুষ্ট করবার জন্য এই আহার গৃহীত হচ্ছে। এবং এই অর্থে বা এই জ্ঞানে, যে এই ভাবনায় যে ভোগ, সেইটি হচ্ছে মিতাহার বলেই বর্ণনা করা হবে। এখন এই যে ভাবনা, এই ভাবনাকে বর্তমান জীবনে কিভাবে প্রয়োগ করা যাবে না, কিন্তু করা যাবে এই দিক থেকে যে সংযমের যে বার্তা, আমার এখানে যা যা অ্যাভেলেবেল, মানে যা যা আমার এখানে পরিসরে প্রাপ্ত হয়, সেই সব কয়টি আমি এখানে ভোগ করতে পারি। তবে অবশ্যই বিশেষ বিশেষ দ্রব্য সাধনকালে বর্জনীয়, এটি মাথায় রাখতে হবে। সাধনকালে আমাদের বেশি মশলাদার, বেশি তৈলাক্ত খাবার বর্জন করতে হবে। সাধনকালে ঝাল খাওয়া বর্জন করতে হবে, অতিরিক্ত ঝাল, কারণ তাতে আমাদের সিস্টেম কখনোই যৌগিক জীবনের যে উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, তা বিধানে সহায়ক হবে না, হতে পারে না।
আর কিছুই না, আর নেশা জাতীয় দ্রব্য বর্জন। এছাড়া আমরা সকল খাবারই গ্রহণ করতে পারি, এটি এক প্রকার বাধ্যবাধকতা থেকে। এই বাধ্যবাধকতার বোধ যদি আমাদের থাকে, তাহলে সেই সমস্ত খাদ্যদ্রব্যই প্রকারান্তরে সাত্ত্বিক মর্যাদা পাবে। এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমি যে পরিসরে আছি, যে পরিমণ্ডলে আছি, সেই পরিমণ্ডলে যা যা খাদ্যদ্রব্য আছে, সেই খাদ্যদ্রব্য আমি যদি ত্যাগের সাথে ভোগ করি, মানে আজ আছে খাচ্ছি, বা কাল না হলে খাবো না, কাল যেটা জুটবে সেটা খাবো, আজকে এটা পাচ্ছি এটাই আমার খাদ্য, বা এটাই আমার আজকের দিনের জন্য প্রাপ্তি, এটা পেয়ে আমি তুষ্ট হব। কখনোই আমি আগামী দিনের জন্য সমপরিমাণ খাদ্য বা বর্তমানে আজ যা আমার জুটেছে তার জন্য লালসা পোষণ করব না। এই হচ্ছে ত্যাগ, এটাই সংযমের পরিভাষা। ফলত সকল খাবারই আমরা গ্রহণ করতে পারি। মাথায় রাখতে হবে যে মাছ মাংসই কিন্তু দোষ নেই, দোষটা আছে আমাদের মানসিকতায়। যে মানসিকতা নিয়ে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে, সেখানে কিভাবে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে, মাছ মাংস রান্না হচ্ছে, তার উপর ভিত্তি করে। প্রকৃতি দত্ত কোনো কিছুই অসাত্ত্বিক নয়। কোনো কিছু অসাত্ত্বিক হয় বা দোষযুক্ত হয়ে পড়ে তখনই যখন সেখানে লোভ, লালসা, কামনা ইত্যাদি বাসা বাঁধে, অসংযম চলে আসে। সেখানেই তখন যে কোনো খাদ্যই হোক, যে কোনো সম্পর্কই হয়, তা তামসিক আকার ধারণ করে। এটা আপনারা মনে রাখবেন যে প্রচলিত যে ভেজ এবং নন ভেজ, মানে প্রাণীজ প্রোটিন বলতে যেটাকে বিশেষভাবে উল্লেখ করা হয়, সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। আর ভেষজ বলতে সেটি হচ্ছে আমাদের এই যেগুলোকে প্রকৃতই ভেজ বলা হয় আর কি, নিরামিষ। তা এই বিষয়গুলোকে যদি গুরুত্ব দেই এবং আমরা দেখব যে এই আমিষ এবং নিরামিষের যে পার্থক্য, প্রচলিত পার্থক্য, সেটি অত্যন্ত কাল্পনিক। তার কারণ আমরা দেখব যে সাধারণত বলা হয় এই ভেষজ যে ভেজিটেরিয়ান ফুড, এটিকে সাত্ত্বিক বলা হয়, আর নন ভেজিটেরিয়ান যে ফুড তাকে তামসিক বা অসাত্ত্বিক বলা হয়। প্রসঙ্গত বলি, যদি ভেষজ খাবার খেয়েই মানুষের মধ্যে সাত্ত্বিক গুণের প্রাদুর্ভাব বা তার আবির্ভাব ঘটে, তাহলে বলতে হয় যে ট্র্যাডিশনালি যে সমস্ত মানুষ জন্ম থেকেই সাত্ত্বিক খাবারে অভ্যস্ত, মানে ভেষজ খাবারে অভ্যস্ত, তাহলে তারা স্বভাবগতভাবেই সাত্ত্বিক হতেন। কিন্তু আমরা দেখি তাদের মধ্যেও হিংসা, দেশ, লোভ, লালসা, কামনা, বাসনা প্রভৃতি সবই বাসা বেঁধে আছে। তাদের মধ্যেও সংযমের অভাব আছে। আবার এমন মানুষও দেখা যায় যারা অসাত্ত্বিক, তথাকথিত অসাত্ত্বিক যে খাবার মাছ মাংস খায়, অথচ তাদের মধ্যে এই তথাকথিত বা প্রচলিত লোভ, লালসা, অসংযম অনেক মাত্রায় নেই বললেই চলে। তারা ভেতরে অনেকটা সাত্ত্বিক। তাই আমার বক্তব্য এই যে প্রথমত আমাদের মোটিভকে চেঞ্জ করতে হবে, আমাদের মনোবৃত্তিকে চেঞ্জ করতে হবে। মানসিকতা যদি সংযত হয়, মানসিকতা যদি লোভ, কামনা, বাসনা মুক্ত হয়, তাহলে আমি যাই খাই না কেন তা কখনোই আমার অন্তরে কোনো দোষ দেবে না বা দোষ ঘটাবে না, দোষের কারণ হবে না। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মানসিকভাবে সংযত চিত্তের হয়, তাহলে সে মাছ মাংস যেটা খায় বা যেটা তার জুটছে বলে সে খাচ্ছে, সেই খাদ্য প্রকরণে যদি কোনো দোষ থাকেও সেটি নিরপেক্ষ থাকবে, তার অন্তরে তা কোনোভাবে প্রভাব ফেলবে না। আবার আমার যদি অন্তর অসাত্ত্বিক হয়, মানে আমার যদি লোভ, লালসা প্রভৃতি লেগেই থাকে, আমি যদি অসংযত থাকি স্বভাবগতভাবে, তাহলে আমি যতই দুধ, ঘি, মাখন খাই না কেন, তাহলে কোনোভাবেই তা আমাকে সাত্ত্বিক করবে না। সেক্ষেত্রে সাত্ত্বিক হতে হলে সঙ্গ চাই, ভাবনার পরিবর্তন চাই, এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, যে মানুষটা সাত্ত্বিক, স্বভাবগতভাবেই সাত্ত্বিক, মানসিকতা স্বচ্ছ, তার ক্ষেত্রে সে যদি সাত্ত্বিক আহার গ্রহণ করে, মানে দুধ, ঘি, মাখন, সে সাদা জিনিস গ্রহণ করে, সাধারণ হালকা সহজপাচ্য খাবার গ্রহণ করে, তাহলে তার ক্ষেত্রে এই সাত্ত্বিক আহারগুলি যথেষ্ট সদর্থক প্রভাব ফেলবে। সে যদি যোগী হয় তাহলে তার সাধনাও অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আর এইরকমই সাত্ত্বিক মানুষের ক্ষেত্রে যদি কখনো প্রচলিত অসাত্ত্বিক খাবার, মাছ, মাংস ইত্যাদি মানে তার কাছে পরিবেশিত হয়, তারা হয়তো তার ক্ষেত্রে কোনো প্রকারে উন্নতি দেবে না বা উন্নতি ঘটাবে না, বা উন্নতির হয়তো কারণ হবে না, মেনে নিলাম, কিন্তু তারা তার উপর কোনো নঙর্থক প্রভাব ফেলতে পারবে না, কারণ ওই মানুষটির মন শুরু থেকেই সংযত। কারণ সে কোনো লোভ বা অসংযম বা কামনা বাসনার শিকার হয়ে সেই খাদ্য গ্রহণ করছে, ব্যাপারটি এমন নয়। অতএব বর্তমান যৌগিক জীবনে সাধককে এই ভাবনা অনুসরণ করেই জীবন চালাতে হবে। অন্যথা যদি সে ট্র্যাডিশনাল যে সাত্ত্বিক আহারের কথা বলা হচ্ছে সেই ভাবনা নিয়ে চলে, তাহলে এক প্রকার সুচিতার বাতিক, আহারের বাতিক এগুলি তৈরি হবে। এবং শুধু তাই নয়, বর্তমান জীবনে তার যে সংসার জীবন আছে বা তার যে কর্মজীবন আছে, তার যে দৈনন্দিন জীবন আছে, এই সকল ক্ষেত্রে অনেক অনৈতিক পথ অবলম্বনে তাকে হয়তো বাধ্য করবে। যেমন যিনি সংসারে আছেন তিনি যদি মনে করেন না ট্র্যাডিশনালি এরকম যৌগিক জীবন আছে, আমাকে এই খেতে হবে, এই পড়তে হবে, এইভাবে চলতে হবে, তাহলে তার যে সংসারের অন্যান্য সদস্যরা আছে, তাহলে তাদের উপর এক প্রকারের নঙর্থক প্রভাব পড়বে, কারণ তাদেরকে সেই অনুযায়ী চলতে বাধ্য করা হবে। অথবা সেখানে একটা ইউনিফর্মিটির অভাব ঘটবে, এবং ইউনিফর্মিটির অভাব কোনোভাবেই স্বীকার্য নয়। যৌগিক জীবন হচ্ছে সরল জীবন, সেখানে কোনো প্রকারের অস্বচ্ছতা থাকছে না, সেখানে কোনো প্রকারে বৈষম্য থাকছে না, সেখানে কোনো সংশয় থাকছে না, সেখানে কোনো প্রকারের বাতিক বা সুচিতার কোনো প্রকারের বাতিক সমর্থন করা হচ্ছে না। এবং এই ভাবনা নিয়েই যৌগিক জীবনে যেতে হবে বলে শাস্ত্রকারগণ পরামর্শ দিয়েছেন। কোনো সংশয় নিয়ে, কোনো বাতিক নিয়ে সাধনা হয় না। ধন্যবাদ।